আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। আপনাদের জন্য আমাদের আজকের উপস্থাপনা আমেরিকার বিখ্যাত লেখক জে অ্যানসনের পৃথিবী বিখ্যাত উপন্যাস দি অ্যামিটাভিল হরর। এটি একটি সত্য ঘটনার উপর নির্মিত উপন্যাস। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 1 জানুয়ারি 1976। ওই অদ্ভুত জিনিসটা দেখার পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল জর্জ আর ক্যাথি। ধাক্কা সামলে বিছানায় যেতে যেতে রাত 1টা বেজে গেল ওদের। বড়জোর 5 মিনিট ওরা চোখ বন্ধ করে শুয়েছে। এমন সময়ে হুট করে ঘর জুড়ে শুরু হলো ঝড়ো হাওয়ার দাপাদাপি। এই অবস্থায় আর শুয়ে থাকা যায়? যদিও ক্যাথির ওঠার ইচ্ছে ছিল না, কিন্তু হুট করেই অদৃশ্য কেউ যেন ওদের দুজনের গা থেকে কম্বল দুটো টেনে নিল। দুমদাম আওয়াজ শুরু হলো চারিদিকে। নিচতলায় ঝনঝন শব্দ করে কি যেন ভেঙে পড়ল। প্রচণ্ড ঠান্ডায় রীতিমতো কাঁপতে কাঁপতে উঠে বসলো ওরা দুজন। ঘরের সবগুলো জানালা হাট করে খোলা। দমকা হাওয়ার কারণে দরজার পাল্লা দুটো কাঁপছে। বিছানা থেকে লাফিয়ে নেমে জানালা বন্ধ করতে ছুটল জর্জ। ওদিকে ক্যাথি মেঝে থেকে কম্বল দুটো টেনে তুলল বিছানায়। আচমকা কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় দুজনেই হতভম্ব। বাইরের হলঘরেও বেজায় জোরে বাতাস বইছে। দরজা বন্ধ থাকার পরেও সেই শব্দ শুনতে পাচ্ছে ওরা। জানালাগুলো বন্ধ করে দরজা খুলতেই ঠান্ডা হাওয়ায় একটা প্রচণ্ড ঝাপটা লাগলো জর্জের মুখে। হলঘরের আলো জ্বালাতেই রীতিমতো চমকে উঠল সে। সেলাই ঘর আর সাজঘরের দরজাগুলো একেবারে খোলা। ওগুলো দিয়েই হলঘরে বাতাস আসছে। কেবলমাত্র মিসির ঘরের দরজাটা বন্ধ আছে। প্রথমেই সাজঘরে গেল জর্জ। ওটার সব জানালা খোলা। ঝড়ো হাওয়ার দাপটের মধ্যে কোনো মতে জানালাগুলো লাগিয়ে সেলাই ঘরে ছুটল সে। এখানেও সব জানালা খোলা। ঠান্ডা হাওয়ার কারণে চোখে রীতিমতো পানি এসে গেছে ওর। এই অবস্থাতেই একটা জানালা বন্ধ করল সে। কিন্তু নদীর দিকের জানালাটা কোনো মতেই বাগে আসছিল না। বাধ্য হয়ে কাঠের ফ্রেমে দমাদম কিল মারতে লাগলো জর্জ। সেই কিলের কারণেই হয়তো পিছলে নেমে বন্ধ হয়ে গেল পাল্লাটা। রীতিমতো হাঁপিয়ে উঠেছে জর্জ। হাওয়া আর নেই, কিন্তু পুরো ঘর জুড়ে নেমে এসেছে কনকনে ঠান্ডা। কাঁপতে লাগলো জর্জ। ওর পরনে শুধুই একটা পায়জামা। একটু ধাতস্থ হয়ে আশপাশটা দেখে নিল সে। তারপরে মনে পড়ল ক্যাথির কথা। ওকে এভাবে একা ঘরে রেখে আসাটা ঠিক হয়নি। ক্যাথি, শোনো, তুমি ঠিক আছো তো? চেঁচিয়ে উঠল জর্জ। ওদিকে জর্জের সাথে সাথেই ঘর থেকে বেরিয়ে এসেছিল ক্যাথি। সবগুলো দরজা খোলা, কিন্তু মিসির ঘরের দরজা বন্ধ দেখে ভয় পেয়ে যায় সে। মেয়েটার কিছু হয়নি তো? দৌড়ে গিয়ে মিসির ঘরে ঢুকে আলো জ্বালায় সে। এই ঘরটা কিন্তু উষ্ণই আছে, একটু বেশি উষ্ণ আর কি। জানালাগুলোও লাগানো। বিছানাতে গভীর ঘুমে মগ্ন মিসি। সহসা ওর নজর পড়ল জানালার পাশে রাখা মিসির চেয়ারটার দিকে। দোল খাচ্ছে ওটা, যেন কেউ বসে আছে, অদৃশ্য কেউ। তখনই জর্জের কণ্ঠ শুনতে পেল সে। ক্যাথি, তুমি ঠিক আছো তো? এই তো আমি এখানে, চেঁচিয়ে উঠল ক্যাথি। মিসির ঘরে ঢুকে চমকে গেল জর্জ। এত গরম কেন ঘরটা? মনে হচ্ছে যেন ফায়ার প্লেসের সামনে দাঁড়িয়ে আছে সে। এক নজরে পুরো ঘরটা দেখে নিল সে। বিছানায় ঘুমাচ্ছে মিসি, ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ক্যাথি। দেখে মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে।
মিসির চেয়ারটার আগে পিছে দোল খাচ্ছে। চেয়ারটার দিকে এগিয়ে যেতে লাগলো জর্জ, সাথে সাথে থেমে গেল ওটা। থমকে দাঁড়ালো জর্জ। এটা কোনোভাবেই ভালো লক্ষণ হতে পারে না। চেয়ারটা ওভাবে দুলছিল কেন? হুট করে থেমেই বা গেল কেন? ক্যাথি, মিসিকে কোলে নাও, নিচে যেতে হবে আমাদের এখনই, চেঁচিয়ে উঠল জর্জ। কোনো প্রশ্ন না করেই কম্বলে জড়িয়ে বাচ্চা মেয়েটাকে কোলে তুলে নিল ক্যাথি। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। ওর সাথে সাথে জর্জও বেরিয়ে এলো। আলো বন্ধ না করেই দ্রুত ঘরের দরজাটা লাগিয়ে দিল সে। সাবধানে সিঁড়ি দিয়ে একতলায় নামতে লাগলো ক্যাথি। পুরো বাড়িটাতেই যেন অপার্থিব এক শীত নেমে এসেছে। আর জর্জ 3 তলায় দৌড় দিল। ড্যানি আর ক্রিসের ঘরটা দেখতে হবে ওকে। কয়েক মিনিট পর নিচে নেমে এলো সে। বসার ঘরে ফায়ারপ্লেসের সামনের চেয়ারটায় চুপচাপ মিসিকে কোলে নিয়ে বসে আছে ক্যাথি। ভয়ে আলো জ্বালায়নি। মিসির ঘুম এখনো ভাঙেনি। আলো জ্বেলে দিল জর্জ। অন্ধকারে বেজায় ভয় লাগছে ওর। জর্জকে দেখি উঠে এলো ক্যাথি। ড্যানি আর ক্রিস ঘুমাচ্ছে? মাথা নাড়ল জর্জ। 3 তলাতেও বেশ ঠান্ডা, কিন্তু ওদের কোনো সমস্যা হয়নি। ঈশ্বরকে ধন্যবাদ। দীর্ঘশ্বাস ফেলল ক্যাথি। ধোয়া হয়ে উড়ে গেল সেই নিঃশ্বাস। তাড়াতাড়ি ফায়ারপ্লেসে লেগে পড়ল জর্জ। বাড়ির তাপমাত্রা অনেক কমে গেছে। আগুন জ্বালাতে হবে। ঠান্ডায় হাতের আঙুলগুলো রীতিমতো অবশ হয়ে আছে। পায়েরগুলোর অবস্থা আরও খারাপ। খালি পায়েই নিচে নেমে এসেছে সে। পাতলা পায়জামা আর শার্টে শীত যেন আর মানছিল না। প্রথমে পুরাতন কয়েকটা খবরের কাগজে আগুন ধরালো জর্জ। তারপর ওগুলোকে ফায়ারপ্লেসে ভরে পাখা দিয়ে বাতাস করতে লাগলো। বাইরে এখনো বাতাসের গর্জন শোনা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বেশ জোরালো হয়ে উঠল আগুন। ক্যাথি, আস্তে করে বলল জর্জ। কটা বাজে এখন? ওই সময়ে বলার মতো আর কিছু পাচ্ছিল না সে। জবাবে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ক্যাথি। পরবর্তীতে জর্জ আমাদের বলেছে ক্যাথির ওই চাহনির কথা ও জীবনেও ভুলবে না। ওখানে যেন মিশেছিল পৃথিবীর সব বিষণ্ণতা। যাই হোক, কিছুক্ষণ পর মুখ খুলল ক্যাথি। মনে হয়, কথাটা পুরোপুরি শেষ করতে পারল না। তার আগেই কান্নায় ভেঙে পড়ল সে। কাঁপছিল ওর শরীরটা। পড়েই যাচ্ছিল সে, কিন্তু জর্জ শক্ত হাতে ধরে ফেলল বউকে। মিসিকে আঁকড়ে ধরে ফোপাতে ফোপাতে ক্যাথি বলল, ও জর্জ, আমি আর পারছি না, খুব ভয় লাগছে। এই বাড়িতে থাকলে আমরা কেউ আর বাঁচব না। কেঁদো না ক্যাথি, ওকে জড়িয়ে ধরল জর্জ। আমি আছি না? আমি থাকতে তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি বলো, পারবে? তারপর ক্যাথিকে চেয়ারে বসিয়ে দিল সে। বাচ্চাদের কিছু হবে না, তুমি দেখে নিও, আমরা সবাই ভালো থাকবো। কেউ আমাদের কিছু করতে পারবে না। বেশ কিছুক্ষণ ওভাবেই থাকলো ওরা। আগুনের তেজ আরও বেড়ে গেছে। ঘরটা বেশ গরম। কান পাতল জর্জ। বাইরে হাওয়ার দাপটও খানিকটা কমেছে। বেসমেন্টের অয়েল বার্নারটা ক্লিক করে একটা শব্দ করল। জর্জ বুঝতে পারল যে ভোর 6টা বেজে গেল। নববর্ষের প্রথম সকালটা এমন কাটল। না জানি পুরো বছরটা কেমন কাটবে। সকাল 9টার মধ্যে ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটার তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক হয়ে এলো। থার্মোস্ট্যাট পরীক্ষা করলো জর্জ। 75 ডিগ্রি। বেশ ভালোই। সেই হিম ঠান্ডা আর নেই। 1 তলা থেকে 3 তলা পর্যন্ত সবগুলো জানালা পরীক্ষা করে দেখেছে সে। সবগুলোর ছিটকিনি ঠিকই আছে। তার মানে কেউ কারসাজি করে ওগুলো খোলেনি। কিন্তু তবে খুলল কেন ওগুলো? এখন পর্যন্ত এই প্রশ্নের কোনো উত্তর জানা নেই জর্জ বা ক্যাথির। অবশেষে জর্জ ধরে নিল যে ঝড়ো বাতাসের কারণেই জানালাগুলোর পাল্লা উপরে উঠে গেছিল। কিন্তু ঝড়ের কারণেই যদি জানালা খুলবে, তবে শুধু 2 তলার জানালাগুলোই কেন খুলল? আর 1 আর 3 তলা কী দোষ করেছিল? বাড়িতে থাকলে বারবার এসব উদ্ভট চিন্তা মাথায় আসবে, তাই অফিস যাওয়ার সিদ্ধান্ত নিল জর্জ। আজকে ছুটির দিন, কর্মচারীরা কেউই থাকবে না তেমন। না থাকুক, ফাইলগুলো তো আছে।
ওরা কেমন কাজ করছে সেটা একটু যাচাই করে দেখতে চায় জর্জ। উইলিয়াম এইচ প্যারি ইনকর্পোরেটেড মোট 4টি দল মাঠ পর্যায়ে কাজ করে। এই দলগুলোর নেতৃত্বে থাকেন একজন করে প্রকৌশলী। তার অধীনেই কাজ করে জরিপকারী আর বাকি সব লোকেরা। এখন পর্যন্ত নিউ ইয়র্কের সবচেয়ে বড় ভবনের পরিকল্পনা আর নকশা ওদের করা। লং আইল্যান্ডের গ্রেন ওকসের বিখ্যাত গ্রেন ওকস টাওয়ারটার নকশা তারা করেছিল। জামাইকার একটি পুরো আবাসিক এলাকার পরিকল্পনাও ওরাই করে দিয়েছিল। এছাড়া ছোট বড় অনেক কোম্পানির হয়েই ভূমি জরিপ করে দেয় ওরা। কখন কে কোন কাজ হাত দেবে এটা ঠিক করা খুবই কঠিন। মালিক হিসেবে জর্জকেই সিদ্ধান্ত নিতে হয়। গত কয়েকদিন ধরে ও আসেনি। দায়িত্বটা একজন বয়স্ক নকশাকারকে দিয়ে রেখেছিল জর্জ। লোকটা বেশ অভিজ্ঞ, ওর বাবার সাথে কাজ করেছে। ওর দাদার আমলে চাকরিতে ঢুকেছিল আর কি। গত বছরের শুরুতে মায়ের কাছ থেকে কোম্পানির পুরো দায়িত্ব বুঝে নিয়েছে জর্জ। বড় বড় ভবন নির্মাণ কোম্পানিগুলোর কাজ করে দেওয়ার পর ওদের কাছ থেকে টাকা আদায় করতে বেশ বেগ পেতে হয় জর্জকে। ওর বাবার সময় যেমনটা ছিল তার চেয়ে ঢের বেশি বড় হয়েছে এখন কোম্পানি। সেই সাথে বেড়েছে খরচও। অফিসের জন্য কেনা 6টা গাড়ি আর কিছু যন্ত্রপাতির দাম এখনও শোধ করা হয়নি। সেগুলোর চিন্তাও করতে হচ্ছে। না, অ্যামি টেবিলে আসার পর থেকে কেমন যেন দায়িত্ব এড়িয়ে চলছে জর্জ। আর না, এবার ওকে শক্ত হাতে হাল ধরতে হবে। সকাল 10টা বাজে। ফাদার ম্যানকুসো জেগেই আছেন। রাতে ভালো ঘুম হয়নি। হাতের যন্ত্রণাটা বেজায় বেড়ে গেছিল। বাধ্য হয়ে ডাক্তারকে ফোন দিয়েছিলেন তিনি। সব শুনে ডাক্তার বললেন, বেশি ব্যথা হলে বা চুলকালে বুরোস সলিউশনে হাত ডুবিয়ে রাখবেন, আরাম পাবেন। গির্জাতেই ছিল ওটা। এক অল্পবয়স্ক যাজক রাত 2টোর দিকে বাটিতে খানিকটা সলিউশন ঢেকে রেখে গেছে ওনার টেবিলে। একটু পরপর হাত ডুবিয়ে বেশ আরামই পেয়েছেন ফাদার। সকাল 7টাতেই বিছানা ছেড়েছেন তিনি। কেমন যেন অস্বস্তি লাগছে। মনে হচ্ছে বিছানায় শুয়ে থাকলেই ভালো হতো। হাতের চুলকানি আর ব্যথা অনেকটাই কমে গেছে, কিন্তু জ্বর এখনও আছে। তাহলে কি ওষুধ কাজ করছে না? বারবার শুধু ওশান অ্যাভিনিউর বাড়িটার কথা মনে পড়ছে। না, মনকে অন্যদিকে সরাতে হবে। হাতের কাছে পড়ে থাকা ম্যাগাজিনগুলো নিয়ে বসলেন ফাদার। আজকাল ওগুলোতে আমেরিকার নানান গির্জা সম্পর্কে বেশ ভালোই প্রবন্ধ লেখা হয়। পরবর্তী 3 ঘন্টাতে প্রায় 1 ডজন ম্যাগাজিন পড়ে শেষ করলেন ফাদার। শেষ ম্যাগাজিনটা টেবিলে রাখার সময় দেখলেন প্রচ্ছদে খানিকটা হলুদ রস লেগে আছে। হাত উল্টে দেখলেন ফাদার। ফোসকাগুলো দিয়ে রস বের হচ্ছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ফেটে যাবে ওগুলো। দুপুরের দিকে সিওসেটে পৌঁছলো জর্জ। ফাইলগুলো নিয়ে বসে পড়ল এক কোণে। তারপর 1 ঘন্টা ধরে নানান যোগ বিয়োগ করে বুঝতে পারল যে পরিমাণ টাকা আসছে তার চেয়ে বেশি খরচ হচ্ছে। এভাবে চললে কিছুদিনের মধ্যে ব্যবসাতে লাল বাতি জ্বলে যাবে। কিছু কর্মচারী ছাঁটাই ছাড়া উপায় নেই, কিন্তু ছাঁটাই করে আবার কর্মীদের পেটে লাথি মারতেও বিবেকে বাঁধছে ওর। বর্তমানে জমি জরিপ আর বাড়ি নির্মাণের ক্ষেত্রগুলোতে কাজ খুবই কম। লোকগুলোকে একবার বের করে দিলে ওরা সহজে নতুন চাকরি পাবে না। কিন্তু আগে নিজের কোম্পানি তো বাঁচাতে হবে, তাই না? কোথা থেকে ছাঁটাই শুরু করা যায় ভাবতে লাগলো জর্জ, কিন্তু কোনো সিদ্ধান্ত আসতে পারল না। ওর মাথায় আরও কতগুলো চিন্তা ঘুরছে। আগামীকাল শুক্রবার, শনি আর রবিবার ব্যাংক বন্ধ। বিভিন্ন মালামাল যাদের কাছ থেকে নিয়েছিল তাদের টাকা পরিশোধ করতে হবে। কোম্পানির অ্যাকাউন্টে টাকা নেই তেমন। ওদিকে ক্যাশিয়ার ঠিকই ওদের চেক দিয়ে বসে আছে। কি আর করা, অন্য অ্যাকাউন্টগুলো থেকেই টাকা ওখানে পাঠিয়ে দিতে হবে। কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা পাবে সেই চিন্তায় মগ্ন হয়ে পড়ল জর্জ। এভাবেই কেটে গেল কয়েক ঘন্টা। 18 ডিসেম্বরের পর এই প্রথম জর্জ মন দিয়ে অফিসে কয়েক ঘন্টা কাজ করল। ওশান অ্যাভিনিউর ভয়ঙ্কর বাড়িটার কথা একটিবারও মনে এলো না তার। ওদিকে ওর বউ কিন্তু এক মনে ভেবে যাচ্ছে বাড়িটার কথা। জর্জকে মুখ ফুটে কিছু বলেনি সে,
কিন্তু গত 2 সপ্তাহের ঘটনাগুলো নিয়ে ভাবলে যে কোনো মানুষই বুঝতে পারবে এই বাড়িতে অতি প্রাকৃত কোনো শক্তির প্রভাব রয়েছে। আর এসব জর্জকে বলেও লাভ নেই, ও বিশ্বাস করবে না। সেদিন যে ওর চোখের সামনেই সিংহমূর্তিটা সরে এসেছিল, সেটা জর্জকে এজন্যই বলেনি সে। কিন্তু এমন একটা ব্যাপার গোপন রাখাটাও বেশ কঠিন। তীব্র মানসিক অশান্তিতে একেবারে কাহিল হয়ে পড়েছে ক্যাথি। না, জর্জকে বলা যাবে না, কিন্তু অন্য কাউকে তো বলাই যায়। কাকে? প্রথমেই মায়ের কথা মনে পড়ল, কিন্তু জোয়ান কর্নাস বেশ গোড়া ধার্মিক। নিজের সামান্য অসুখ হলেও এই মহিলা ডাক্তারের কাছে না গিয়ে এক যাজক বন্ধুর কাছে যান। ক্যাথির কথা শুনে ওকে জোর করে ওই লোকের কাছে নিয়ে যাবেন। আর তাছাড়া ব্যাপারটা যে ভূত প্রেতের কারসাজি, এটাও কি নিশ্চিতভাবে বলতে পারে ক্যাথি? এমনটাও তো হতে পারে যে এটার পিছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এমন একজনকে বলতে হবে যে কোনো প্রশ্ন না করে পুরো ঘটনাটা শুনবে, তারপর মতামত দেবে। হ্যাঁ, এমন একজন আছেন, ফাদার ম্যানকুসো। যাজক হলেও মানুষটা বেশ উদারমনা। রান্নাঘরে গিয়ে ওনার নাম্বার ডায়াল করলো ক্যাথি। একবার রিং হলো, সাথে সাথেই পুরো রান্নাঘরটা ভরে গেল মিষ্টি একটা গন্ধে। ক্যাথির পরিচিত সেই পারফিউমের গন্ধ। হে ঈশ্বর, আবার ওকে অদৃশ্য কেউ এসে জড়িয়ে ধরবে না তো? ও পাশে আবার রিং হলো, কিন্তু ক্যাথির আর কথা বলার ইচ্ছা নেই। তাড়াতাড়ি রিসিভারটা নামিয়ে রেখে রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এলো সে। ওদিকে রেক্টরিতে নিজের অ্যাপার্টমেন্টে চুপচাপ বসে আছেন ফাদার, ওনার হাত ডোবানো সলিউশনে। একটু আগেই হাতের ফোসকাগুলো দিয়ে রক্ত পড়ছিল, এখন বন্ধ হয়ে গেছে। তোয়ালেতে হাত মুছতে লাগলেন তিনি। সাথে সাথে বসার ঘরের ফোনটা বেজে উঠল। দ্বিতীয়বার রিং হওয়ার পরেই ফাদার গিয়ে ধরলেন ফোনটা। হ্যালো। ফোনটা ধরতেই তিনি বুঝতে পারলেন ওপাশ থেকে কল কেটে গেছে। এসব আবার কি? ফোনটা রেখে আপন মনেই বললেন তিনি। আচ্ছা, লুৎসদের আবার কিছু হলো না তো? আরে না না, ওসবের মধ্যে আমি নেই। ওরা যদি কখনো ফোন দেয় তখন ভেবে দেখব, নিজে থেকে আর কিছু করব না। বাথরুমে এলেন ফাদার। হাতের ফোসকাগুলো দেখে বেজায় ঘেন্না লাগছে তার। তারপর আয়নায় নিজের মুখটা দেখলেন। বেজায় কাহিল দেখাচ্ছে। এই কদিনে বয়স যেন কয়েক বছর বেড়ে গেছে। এসবের শেষ কোথায়? নিজেই নিজের প্রতিবিম্বকে প্রশ্ন করলেন যেন। চোখের কোণে কালি পড়ে গেছে, চেহারাও ফ্যাকাশে দেখাচ্ছে। খোঁচা খোঁচা দাড়ির কারণে আরও বিশ্রী দেখাচ্ছে। দাড়ি কামানো দরকার, কিন্তু হাতের যে অবস্থা, রেজার তো ধরতেই পারবেন না তিনি। হুট করেই প্রেততত্ত্বের কথা মনে পড়ল ফাদারের। বিষয়টার বিস্তৃতি অনেক বেশি। অনেক যাজক তো এটা নিয়ে কাজ করেই সারা জীবন কাটিয়ে দেন। ছাত্র থাকার সময় থেকেই এই বিষয়টা কেন যেন পছন্দ না ম্যানকুসোর। এমনকি আজকাল ছাত্রদের ক্লাসও নেন তিনি, কিন্তু এই বিষয়টা কখনোই পড়াননি। প্রধান যাজক বারবার বলেছেন এটা নিয়ে আরেকটু পড়াশোনা করতে, কিন্তু ম্যানকুসোর একেবারেই আগ্রহ হয়নি। অনেক ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট যাজকই আজকাল বেশ ভালো ওঝাগিরি করছেন। ওদিকে অর্থোডক্সদের মধ্যে এর চর্চা নিয়ে খানিকটা নিষেধাজ্ঞা ছিল এককালে, এখন আর নেই। ফাদার ম্যানকুসোর সাথে তেমন কোনো ভালো ওঝার পরিচয় নেই। হ্যাঁ, ভূত প্রেত তাড়ানোর অধিকার সব যাজকেরই রয়েছে, তবে এই নিয়ে ক্যাথলিক চার্চ বেশ খানিকটা রক্ষণশীল। ক্যাথলিক মতে এই কাজ শুধু সেসব যাজকেরই করা উচিত যারা শুরু থেকেই প্রেততত্ত্বকে গুরুত্ব দিয়ে আসছেন। কাজটায় যথেষ্ট বিপদ আছে, তাই বিশেষজ্ঞ ছাড়া কাউকেই এই কাজে হাত দিয়ে উৎসাহিত করে না ক্যাথলিকরা। ওদিকে প্রোটেস্ট্যান্টরা আবার এদিক দিয়ে বেশ উদার। ওরা বলে সব যাজকই ওঝাগিরি করতে পারেন। ফাদার ম্যানকুসো বেশ কয়েকবার ভেবেছেন যে ওই বাড়িটা নিয়ে তিনি কোনো প্রেত বিশেষজ্ঞের সাথে কথা বলবেন, কিন্তু ওই যে বললাম, তেমন কাউকে তিনি চেনেনই না। অবশেষে ঠিক করলেন প্রধান যাজককে সব খুলে বলবেন। দেখা যাক তিনি কি বলেন। সকালের তীব্র তুষারপাতের কারণে হাইওয়ে অবস্থা একেবারে যাচ্ছে তাই।
ভেতরের শর্টকাটগুলো, সেগুলোর অবস্থা আরও খারাপ। বেলা বাড়তে লাগলো, তাপমাত্রা আরও কমে গেল। তুষারপাতও থামল না। পুরো লং আইল্যান্ড জুড়ে গাড়ি চালানো কঠিন হয়ে গেল রীতিমতো। সেদিন কত গাড়ি যে বরফে আটকে গেছিল তার ইয়ত্তা নেই। তবে জর্জ অফিস থেকে বেরোতে বেরোতে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছিল। তাই কোনো সমস্যা ছাড়াই ভ্যানটা নিয়ে বাড়ি চলে এলো সে। ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটার গ্যারেজে ঢোকার রাস্তায় বরফ জমে বেশ উঁচু হয়ে আছে। পরিষ্কার না করে ভ্যান ঢোকানো সম্ভব না। শরীরটা বেজায় ক্লান্ত লাগছে জর্জের। এখন বরফ পরিষ্কার করা সম্ভব না ওর পক্ষে। তাই গাড়িটাকে রাস্তাতেই পার্ক করে রাখল। একটু আগেই পৌরসভার স্নো ট্রাক এসে পরিষ্কার করে গেছে রাস্তাটা। রাস্তায় বরফের মধ্যে খেলছে ড্যানি আর ক্রিস। রান্নাঘরের সিঁড়ির ধাপের ওপর হেলান দিয়ে রাখা ওদের স্লেজ দুটো। ভেতরে ঢুকে জর্জ দেখল বরফ মাখা পায়ের ছাপ রান্নাঘর হয়ে ওপর তলায় যাওয়ার সিঁড়ির দিকে চলে গেছে। ক্যাথি সম্ভবত ওপরে রয়েছে। নিচতলায় থাকলে এতক্ষণ এই ছাপ দেখে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলত মেয়েটা। পরিচ্ছন্নতার ব্যাপারে বেজায় খুঁতখুঁতে ওর বউ। ক্যাথি দোতলাতেই ছিল। শোবার ঘরের বিছানায় বসে বসে বড়দিনের উপহার দেওয়া একটা বই থেকে মিসিকে গল্প পড়ে শোনাচ্ছিল সে। আনন্দে রীতিমতো হাততালি দিচ্ছিল মিসি। হয়তো হাসির কোনো গল্প শোনাচ্ছে। কি খবর তোমাদের? হাসল জর্জ। ক্যাথি আর মিসি দুজনেই একসাথে মুখ তুলে তাকালো। বাবা! লাফিয়ে নেমে এলো মিসি। যাও, এবার তবে বাবার কাছেই থাকো, হাসলো ক্যাথি। আমি রান্না করি গিয়ে। সেই সন্ধ্যায় অনেক দিন পর শান্তি করে সন্ধ্যায় নাস্তা খেলো লুৎসরা। ক্যাথিকে না জানিয়েই ড্যানি আর ক্রিসকে পায়ের ছাপগুলো মুছতে বলেছিল জর্জ। বাবার কথা মতোই কাজ করছিল ওরা। ঠান্ডায় খেলার জন্য এখনও ওদের মুখ কেমন যেন লালচে হয়ে আছে। এক মনে হ্যামবার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে চলছে ছেলে দুটো। আসলে ওদের জন্যই এগুলো বানিয়েছে ক্যাথি। ওরা এসব খাবার খুব পছন্দ করে। মিসি নানান মজার মজার কথা বলে সবাইকে হাসাচ্ছে। এইটুকু বয়সেও মানুষকে ভালোই হাসাতে পারে মেয়েটা। শুধু কি তাই, সুযোগ পেলেই দুষ্টুমি করছে সে। যখনই ওর ভাইয়েরা একটু অন্যমনস্ক হচ্ছে, সাথে সাথে ওদের প্লেট থেকে ফ্রেঞ্চ ফ্রাই মুখে তুলে পুড়ছে সে। একটু পরেই ক্রিস ধরে ফেলল ওকে। ওমা! সাথে সাথে ফোকলা দাঁতের খিলখিলে হাসিতে ভাইয়ের রাগ পারি করে দিল মেয়েটা। জর্জ বাড়িতে থাকার কারণে ক্যাথিরও আর ভয় লাগছে না। একবার ভেবেছিল বিকেল বেলায় পাওয়া সেই পারফিউমের গন্ধের কথা জর্জকে জানাবে, কিন্তু এত সুন্দর পরিবেশটাকে শুধু শুধু অমন কথা বলে নষ্ট করার কি খুব দরকার? তাই আর জানালো না। টেবিলের আশেপাশে তাকালেই মন ভরে যাচ্ছে ওর। স্বামী আর বাচ্চাদের হাসি মুখ দেখতে সব মেয়েরই ভালো লাগে। এর মধ্যে ভূতের কথা কে তোলে? আর তাছাড়া ওসব তো ওর কল্পনাও হতে পারে। ওদিকে জর্জও নিজের ব্যবসার ঝামেলার কথা ভুলে গেছে। বাড়িতে আসার পর বেজায় ভালো লাগছে ওর। নিজের একটা বাড়ি তো আছে। আমেরিকাতে এটাই বা কজনের থাকে? বাড়ি মানে ভালোবাসা, নিরাপত্তা আর মমতার আশ্রয়। কেন যেন খুব খুশি লাগছে ওর। লোকেরা বিয়ে করে কয়েক বছর অপেক্ষায় থাকে সন্তানের জন্য। সেখানে ওর ভাগ্য কত ভালো, বিয়ের সাথে সাথেই 3টে সন্তান পেয়ে গেছে। এরকম জীবনই সে চায়। বাইরে যতই সমস্যা থাকুক, বাড়ির লোকেরা যেন সব অবস্থাতেই খুশি থাকে। ক্যাথির সাথে একটা স্টেক ভাগাভাগি করে খেলো সে। তারপর সিগারেট ধরিয়ে 2 ছেলের সাথে বসার ঘরে চলে গেল। হ্যারিকে খাওয়ানোর জন্য ভেতরে এনেছিল সে। ওকে নিয়ে মেতে উঠল ক্রিস আর ড্যানি। ফায়ার প্লেসের সামনে খেলতে লাগলো ওরা। সেদিন 8টার মধ্যেই রাতের খাবার খেয়ে নিল ওরা। কিছুক্ষণের মধ্যে হাই উঠতে লাগলো ওদের। উপরে চলে গেল ওরা। পিছে পিছে ক্যাথি আর মিসিও গেল। সবাই যাওয়ার পর হ্যারিকেও ওর ঘরে নিয়ে চলল জর্জ। উঠানে এখনো কিছু জায়গায় বরফ পড়ে আছে। হ্যারির গলার দড়ি পরিয়ে সেটা এক কোণায় বেঁধে দিল জর্জ। একটু ঘুরে ফিরে মোটামুটি আরামদায়ক জায়গায় শুয়ে পড়ল হ্যারি। মাত্র কয়েক মুহূর্তেই চোখ বুজে এলো তার। জর্জ অবাক হয়ে খেয়াল করলো এটুকুর মধ্যেই হ্যারি ঘুমিয়ে পড়েছে। না,
থামা যাবে না, বলে উঠল জর্জ। শনিবারেই তোমাকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাব। মিসিকে ঘুম পাড়িয়ে নিচের বসার ঘরে ফিরে এলো ক্যাথি। জর্জ পুরো বাড়িটা ঘুরে এলো, দুবার করে দেখেছে জানালাগুলো সব ভালো করে লাগানো। হ্যারিকে রেখে আসার সময় নৌকা রাখার ছাউনিটাও দেখে এসেছে। বুঝলে ক্যাথি, আজ রাতে দেখব কি হয়, বলে উঠল সে। আজ তো বাইরে তেমন বাতাসও নেই। আমার দৃঢ় বিশ্বাস কাল কোনো শয়তান লোক বাইরে থেকে এসে এসব করেছিল, আমাদের ভয় দেখানোর জন্য। রাত প্রায় 10টা বেজে গেছিল। জর্জ আর ক্যাথি দুজনেই ঘুম আসছে। ফায়ার প্লেসের আগুন কিছুটা কমজোর হয়ে ধোয়া উঠছে। ক্যাথির চোখ জ্বলতে শুরু করলো। জর্জ খুঁচিয়ে আধপোড়া কাঠগুলোকে আলাদা করে তারপর ওগুলোর উপর পানি ঢেলে দিল। ঝাড়বাতির সুইচ বন্ধ করে দিল ক্যাথি। বলতে গেলে পুরোপুরি অন্ধকার হয়ে এলো ঘরটা। জর্জের হাত ধরার জন্য হাত বাড়ালো। ঠিক তখনই নজর পড়ল জানালার দিকে। চিৎকার করে উঠল সে। জর্জের কাঁধের উপর দিয়ে বসার ঘরে জানালাটার দিকে নজর পড়েছে ক্যাথির। ওখানে ফুটে উঠেছে এক জোড়া লাল চোখ। অপলক দৃষ্টিতে যেন জর্জ আর ক্যাথির দিকে চেয়ে আছে কোনো প্রাণী। ক্যাথির চিৎকার শুনে জর্জও ঘুরে দাঁড়ালো জানালার দিকে। চোখ দুটো তখনও আছে। তাড়াতাড়ি আলো জ্বেলে দিল জর্জ। চোখ দুটো ততক্ষণে সর্ষির আড়ালে অদৃশ্য হয়ে গেছে। এই, কে তুমি? দাঁড়াও, বলে প্রায় লাফিয়ে উঠে দরজার দিকে ছুট দিল জর্জ। বাইরে তখন হালকা তুষারপাত হচ্ছিল। বসার ঘরের জানালাগুলো বাড়ির একদম সামনেই। দরজা দিয়ে বেরিয়ে ওই জানালাটার সামনে পৌঁছাতে বড়জোর 2 থেকে 3 সেকেন্ড সময় লেগেছিল জর্জের। কিন্তু ওখানে কেউ ছিল না। ক্যাথি, চেঁচিয়ে উঠল সে, আমার টর্চ লাইট নিয়ে এসো। বার কতক এপাশ ওপাশ চেয়ে বাড়ির পিছন দিকটায় নজর দিল। ওদিকেই অ্যামিটেভিল নদী। একটু পরেই জর্জের জ্যাকেট আর টর্চ নিয়ে বেরিয়ে এলো ক্যাথি। জানালার নিচে টর্চ মারল জর্জ। জমে থাকা বরফে কিছু একটা খুঁজছে ওর দৃষ্টি। পায়ের ছাপ আর কি। টর্চের হলুদ আলোয় কিছুক্ষণের মধ্যেই ফুটে উঠল একজোড়া পায়ের ছাপ। আরও ছিল অনেক। জানালার পাশ থেকে সরে কেউ কেউ যেন সামনে এগিয়ে গেছে। কোনো মানুষের পায়ের ছাপ অমন হতে পারে না। ক্ষুরাকৃতির পায়ের ছাপগুলো। অতিকায় কোনো শুয়োর যেন হেঁটে গেছে। 2 জানুয়ারি সকাল সকাল বাড়ি থেকে বের হলো জর্জ। বরফের ওপর সেই পায়ের ছাপগুলো তখনও মিলিয়ে যায়নি। হ্যারির ঘর ছাড়িয়ে গ্যারেজে ঢোকার রাস্তার সামনে এসে শেষ হয়েছে ওগুলো। আরেকটু এগিয়ে গেল জর্জ। গ্যারেজের দরজার সামনে এসে রীতিমতো আটকে উঠল সে। গ্যারেজের অত মজবুত দরজাটা লোহার কাঠামো থেকে কেউ যেন ভেঙে বের করে ফেলেছে। গতরাতে নিজেই দরজাটায় তালা লাগিয়ে দিয়েছিল জর্জ। রীতিমতো মুচড়ে ছুটিয়ে ফেলা হয়েছে ওটাকে। এভাবে ওটাকে বের করে আনা একা কারো পক্ষে সম্ভব নয়। আর বেশ জোরে আওয়াজও হওয়ার কথা। জর্জ কোনো আওয়াজ কেন পেল না? তার চেয়ে বড় কথা হলো, এমন কাজ করতে রীতিমতো আসুরিক শক্তির প্রয়োজন। কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল জর্জ। পায়ের ছাপ, তারপর ভাঙা গ্যারেজের দরজা। এসব কি হচ্ছে? কয়েকদিন আগে সদর দরজাটাও এভাবে ঝুলে পড়েছিল। আচ্ছা, পায়ের ছাপগুলো তো শুয়োরের মতো। সেদিন রাতের বেলা নিসির পিছনে একটা শুয়োর দেখেছিল না সে? ভাঙা দরজাটার ফাঁক দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বেশ জোরেই বলে উঠল সে, বালের বাড়ি, এখানে এত অদ্ভুত ঘটনা কেন ঘটে? আলো জ্বালিয়ে চারপাশটা ভালো করে দেখল জর্জ। তার মোটর সাইকেল, বাচ্চাদের সাইকেল, ডিফিওদের রেখে যাওয়া বৈদ্যুতিক গ্যাস কাটার যন্ত্র, ডিয়ার পার্ক থেকে নিয়ে আসা বাগানে বসার বেঞ্চ, পানি দেওয়ার পাইপ, নানান যন্ত্রপাতি আর তেলের টিনগুলো ঠিক আগের মতোই আছে। আধখোলা পাল্লার ফাঁক দিয়ে ঢোকা তুষারে মেঝে ভরে গেছে, কিন্তু এখানে কারো পায়ের ছাপ নেই। বোঝাই যাচ্ছে বেশ কয়েক ঘন্টা আগে ভাঙা হয়েছে দরজাটা। কেউ কি আছেন নাকি এখানে? বোকার মতো চেঁচিয়ে উঠল জর্জ। কেউ রাতের বেলা এলেও কি সে বসে থাকবে নাকি? দমকা একটা হাওয়া বয়ে গেল গ্যারেজের দরজার বাইরে, যেন জর্জের কথার জবাব দিতে এসেছে।
কিছুক্ষণ পর গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল জর্জ। অফিসে আসার পর কিছুক্ষণ চুপচাপ বসে রইল সে। সকালের দিকে একটু ভয় পেয়ে গেছিল, কিন্তু এখন আবার রাগ হচ্ছে। গ্যারেজের দরজা ঠিক করাতে অনেক টাকা খরচ হবে, মোটামুটি $200-300 লাগার কথা। বিমা কোম্পানি এই টাকা দেবে না, এটা প্রায় নিশ্চিত। এই অবস্থায় টাকা পকেট থেকে দেওয়া খুবই কঠিন ওর জন্য। মেজাজ এতই খারাপ যে ফোর্ড ভ্যানটা চালিয়ে অমন বরফে ঢাকা রাস্তা পেরিয়ে কি করে সে সিওসেটে পৌঁছলো সেটাও মনে নেই। খুব বেশি রেগে গেলে অনেকেরই এমনটা হয়। পরবর্তীতে আমাদেরকে জর্জ জানিয়েছে, আসলে দুর্ঘটনাগুলো এভাবেই ঘটে। সেদিন রীতিমতো আনমনে গাড়ি চালিয়েছিলাম। এতটাই রাগ উঠেছিল যে নিজের নিরাপত্তার কথাও খেয়াল ছিল না। যাই হোক, খুব তাড়াতাড়ি কাজে ডুবে গেল সে। কিছুক্ষণের জন্য ভুলেই গেল ওশান অ্যাভিনিউ 112 নম্বর বাড়িটার কথা। বাড়ি থেকে বেরোবার আগে ভাঙা দরজা আর ওখানকার পায়ের ছাপগুলোর ব্যাপারে ক্যাথিকে বলেছিল জর্জ। জর্জ চলে যাওয়ার পরপরই দুবার ওর মাকে ফোন দিয়েছিল ক্যাথি, কিন্তু ও পাশ থেকে কেউ ফোন ধরেনি। তারপর ক্যাথির মনে পড়ল যে জোয়ান সাধারণত শুক্রবারের দিন সুপার মার্কেটে যান। শনিবারের ভিড় এড়াতে তিনি শুক্রবার সকালে বাজার করে নেন। দোতলায় উঠল ক্যাথি। ঘরগুলোর পর্দা আর গালিচাগুলো পরিষ্কার করতে হবে। পুরো বাড়িটা ভালো করে পরিষ্কার করতে হবে। নিজেকে ব্যস্ত রাখতে হবে। জর্জ আসার আগ পর্যন্ত একা একা বসাই যাবে না, নইলে উদ্ভট সব চিন্তা মাথায় আসবে। চাদর পাল্টে বালিশগুলো ঝাড়তে শুরু করলো সে। ঠিক তখনই পিছন থেকে কে যেন জড়িয়ে ধরলো ওর কোমর। বুকের ভিতরটা ধক করে উঠল ক্যাথির। কোনো মতে সে বলল, ড্যানি। আরও শক্ত করে চেপে ধরা হলো ওকে। এই স্পর্শের সাথে রান্নাঘরের সেই স্পর্শের অনেকটা পার্থক্য রয়েছে। অনেক বেশি শক্ত এটা। ক্যাথির মনে হচ্ছে যেন কোনো পুরুষ মানুষ চেপে ধরেছে ওকে। আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, ফুপিয়ে উঠল ক্যাথি। হঠাৎ করে শিথিল হয়ে এলো বাঁধনটা। অদৃশ্য হাত দুটো সরে গেল কোমর থেকে, কিন্তু পরক্ষণেই কাঁধ দুটো বেশ জোরে খামচে ধরল কেউ। ওকে নিজের দিকে ঘোরাতে চেষ্টা করছে অদৃশ্য লোকটা। ঠিক তখনই সস্তা পারফিউমের সেই পরিচিত গন্ধটা এসে লাগলো ওর নাকে। এক জোড়া অদৃশ্য হাত ওর হাত দুটো ধরে টানতে লাগলো। ক্যাথির বুঝতে বাকি রইল না যে ওকে নিয়ে দুজন অশরীরী রীতিমতো টানাটানি করছে। এদের হাত থেকে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। তবে কি ও মরে যাবে? কাঁধের চাপটা আরও বেড়ে গেল। আর সহ্য করতে পারল না ক্যাথি। জ্ঞান হারালো সে। কতক্ষণ যে অচেতন ছিল তা ঠিক মনে নেই ক্যাথির। জ্ঞান ফিরতেই ও দেখল যে বিছানাতে পড়ে আছে, দেহের অর্ধেকটা ঝুঁকে আছে মেঝের দিকে। আর একটু হলেই মাথা ফেটে যেত। তাড়াতাড়ি উঠতে গিয়ে মাথাটা একবার চক্কর দিয়ে উঠল। কোনো মতে ছেলেদের নাম ধরে ডাক দিল সে। ওর ডাক শুনে ড্যানি এসে পড়ল। ক্যাথির মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যে ও আবার অজ্ঞান হয়ে যাবে। ড্যানি, তোমার বাবাকে ফোন করো, কোনো মতে বলল ক্যাথি। কয়েক মিনিট পর ড্যানি ফিরে এসে বলল, বাবা তো অফিসে নেই, অন্য একটা লোক ফোন ধরেছিল। সে বলল বাবা অফিস থেকে বেরিয়ে গেছে, বাড়িতেই আসছে মনে হয়। জর্জের কিন্তু বাড়ি পৌঁছতে পৌঁছতে বিকাল হয়ে গেল। অ্যামিটিভিলে গাড়ি ঢুকতেই কি ভেবে যেন ম্যারিক রোডের দিকে গাড়ি ঘোরালো জর্জ। উইচেস ব্রু পানশালায় থামল সে। এক গ্লাস বিয়ার না হলে আর চলছেই না। আজকেও পানশালার ভিতরটা বলতে গেলে ফাঁকাই। জুকবক্স আর টিভি বন্ধ রয়েছে। শুধুমাত্র বারটেন্ডারের গ্লাস ধোয়ার শব্দ পাওয়া যাচ্ছে। জর্জ ছুটতেই মুখ তুলে চাইল লোকটা। আরে, আপনাকে আবার দেখে ভালো লাগছে। যাক, চিনেছেন তবে, আমারও ভালো লাগছে, হাসল জর্জ। এক গ্লাস মিলার্স। এক দৃষ্টিতে বারটেন্ডারের দিকে চেয়ে রইল জর্জ। মন দিয়ে গ্লাসে মিলার্স ব্র্যান্ডের বিয়ার ঢালছে সে। বয়স মেরে কেটে 30-এর আশেপাশে হবে। বেশ নাদুস নুদুস। এত অল্প বয়স্ক ছোকরাদের বারটেন্ডার হিসেবে কাজ করতে তেমন দেখাই যায় না। ছোকরাকে দেখেই বোঝা যায় ও শুধু মদ বেচেই না, চেখেও দেখে। গ্লাস এগিয়ে দিল বারটেন্ডার। এক চুমুকে প্রায় অর্ধেকটা খালি করে গ্লাসটা নামিয়ে রাখল জর্জ। তারপর বলল, আচ্ছা, একটা কথা বলুন তো, ডিফিওদের আপনি ব্যক্তিগতভাবে চিনতেন?
আবার একটা গ্লাস ধোয়াতে মন দিয়েছিল সে। মুখ না তুলেই বলল, চিনতাম, তবে ব্যক্তিগতভাবে অত ভালো সম্পর্ক ছিল না, ওই মুখে চেনা আর কি। কেন? আমি তো ওদের বাড়িতেই থাকি আজকাল, আর তাছাড়া। আরে জানি তো। জর্জকে কথা শেষ করতে দিল না বারটেন্ডার। বেশ বিরক্ত হলো জর্জ, কিন্তু কিছু বলল না। গতবার যখন এসেছিলেন, বলে চলল ছোকরা, বলেছিলেন ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটাতে থাকেন, ওটাই তো ডিফিওদের বাড়ি ছিল। আরেক চুমুকে গ্লাসটা খালি করে দিল জর্জ। আচ্ছা, ওরা কি এখানে আসতো? গ্লাস ধোয়া শেষ, পরিষ্কার গ্লাসটা তাকে রেখে বারটেন্ডার বলল, শুধু রনি আসতো, মাঝে মাঝে ওর বোন ডনকেও নিয়ে আসতো। ছেলেটা ভালোই ছিল। জর্জের ফাঁকা গ্লাসটা তুলে নিল সে। আসলে আপনি দেখতে অনেকটাই রনির মতো, সেই চাহনি, একই রকম দাড়ি, বয়সে একটু বড় ওর চেয়ে। এই যা। ওদের বাড়ির ব্যাপারে কোনো কথা বলতো রনি? আরেক গ্লাস বিয়ার জর্জের সামনে রাখলো বারটেন্ডার। বাড়ির ব্যাপারে কি কথা বলবে? এই তো, ওখানে অদ্ভুত কোনো ঘটনা ঘটে নাকি। গ্লাসে চুমুক দিল জর্জ। কেন? এখন কি বাড়িটাতে অদ্ভুত কিছু ঘটে নাকি? খুনগুলো হওয়ার পর এলাকার লোকেরাও বাড়িটা এড়িয়ে চলে অবশ্য। না না, হাত তুলল জর্জ। আচ্ছা, ওই রাতের ঘটনার আগে রনির আচরণ কি বদলে গেছিল? মানে কিছু বলেছিল আপনাকে? আশেপাশে ভালো করে দেখে নিল বারটেন্ডার, তারপর ফিসফিসিয়ে বলল, রনি নিজে থেকে আমাকে তেমন কিছু বলেনি অবশ্য, কিন্তু। খানিকটা সামনে এগিয়ে এলো সে। তবে ওরা না একটু কেমন যেন ছিল। একবার ওদের বাড়িতে বেশ বড় একটা পার্টি দেওয়া হয়েছিল। সেই সময় অতিথিদের মদ পরিবেশনের জন্য আমাকে রেখেছিলেন রনির বাবা। দ্বিতীয় গ্লাসের অর্ধেকটা খালি করে দিল জর্জ। বাড়িটা সম্পর্কে আপনার মতামত? বিরাট বাড়ি। নিজের হাত দুটো ছড়িয়ে বাড়িটার আকার বোঝানোর চেষ্টা করলো ছোকরা। ওদের টাকা পয়সা বেশ ভালোই ছিল, তবে পুরো বাড়িটা দেখার সুযোগ পাইনি। বেসমেন্টে কাজে ব্যস্ত ছিলাম তো। বিয়ার, হুইস্কি, রাম আরও নানান মদের ছড়াছড়ি হয়েছিল সেই রাতে। মিস্টার আর মিসেস ডিফিওর বিবাহবার্ষিকী পার্টি ছিল। তারপর আরেকবার আশপাশটা ভালো করে দেখে বলল, ওখানে একটা গোপন ঘর আছে, জানেন? তাই নাকি? না জানার ভান করল জর্জ। হ্যাঁ, একবার বেসমেন্টে গিয়ে বড় দেওয়াল আলমারির পিছনটা খুঁজে দেখুন, পেয়ে যাবেন। অদ্ভুত ব্যাপার আসলে, তাই না? আচ্ছা, ওই ঘরে হতোটা কি? একটু ঝুঁকে পড়ল জর্জ। অদ্ভুত সেই ঘরটা, ঘোর লাগা স্বরে বলে যেতে লাগলো বারটেন্ডার। সেই রাতে হুট করেই ওটা খুঁজে পাই আমি। সিঁড়ির পাশের বড় দেওয়াল আলমারিতে মদের বোতল আর বরফ রাখছিলাম। একটা বোতল বাড়ি খেলো হুট করেই দেওয়ালে। ফাঁপা আওয়াজ হলো রীতিমতো, মানে ওপাশে কোনো দেওয়াল নেই, একদম আগের যুগের সিনেমাগুলোর দৃশ্যর মতো। আহা, আমি জিজ্ঞাসা করেছি ওই ঘরে হতোটা কি? তা জানি না, মাথা ঝাঁকালো বারটেন্ডার। আমি প্লাইউডে ধাক্কা দিতেই গোপন দরজাটা খুলে গেল। অন্ধকার একটা জায়গা, কোনো আলো ছিল না। কিছুক্ষণ পর একটা সুইচ বোর্ড খুঁজে পেলাম। সবগুলো সুইচ টেপার পরেও কোনো বাল্ব জ্বলল না। অবশেষে পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালালাম। অদ্ভুত সেই ঘরটা, দেয়ালগুলো লাল। মজা করছেন নাকি? হাসলো জর্জ। বুকে বাম হাত রেখে বারটেন্ডার বলল, ঈশ্বরের দোহাই, আমার একটা কথাও মিথ্যা নয়, বিশ্বাস করুন। আপনি নিজে গিয়েই দেখুন, ওখানে আসলেই অমন একটা ঘর আছে। দ্বিতীয় গ্লাস পুরো শেষ করে ফেলল জর্জ। তারপর টেবিলে $1 একটা নোট রাখলো। এটা বিয়ারের দাম। তারপর আরেকটা নোট রেখে বলল, এটা আপনার বকশিস। আরে ধন্যবাদ স্যার। একটা নোট ক্যাশে রেখে আরেকটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল বারটেন্ডার, আসলে জানেন, ওই ঘরটা না ভালো না, মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখি আমি ওটা নিয়ে। দুঃস্বপ্ন? খুলে বলুন তো। মানে ঠিক বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝেই আমি দেখি কিছু অদ্ভুত লোক ওই ঘরে একত্রিত হয়েছে,
তারা সবাই মিলে অনেকগুলো কুকুর আর শুয়োরকে কুপিয়ে মেরে ফেলে। তারপর ওদের রক্ত একটা বাটিতে নিয়ে অদ্ভুত সব কাজ করে। কুকুর আর শুয়োর? হাত নাড়ল বারটেন্ডার। আসলে ওই লাল ঘরটা দেখে ভয় পেয়েছিলাম, তাই এসব উদ্ভট স্বপ্ন দেখি। বাড়িতে ঢুকেই জর্জ দেখলো ক্যাথি চুপচাপ বসার ঘরে বসে আছে। মুখটা থমথম করছে ওর। জর্জের বুঝতে বাকি রইল না আবারও অদ্ভুত কিছু ঘটেছে। ক্যাথি ধীরে ধীরে সব খুলে বলল ওকে। জর্জও উইচেস ব্রুর বারম্যানের কাছে শুনে আসা কথাগুলো বলল। এটাও জানাতে ভুলল না যে ওই লোকটাও লাল ঘরটা দেখেছে। অবশেষে দুজনেই বুঝতে পারল যে বাস্তবতা থেকে আর পালিয়ে লাভ নেই। বাড়িটাতে এমন কিছু ঘটছে যা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে। জর্জ, তুমি ফাদার ম্যানকুসোকে ফোন করো। কেঁদে ফেলল ক্যাথি। ওনাকে বলো এখানে আরেকবার আসতে। প্রধান যাজক সহ রেক্টরির আরও সব বয়স্ক যাজকেরা বেশ চিন্তায় পড়ে গেছেন ফাদার ম্যানকুসোকে নিয়ে। সকালবেলা সবাই মিলে ওনাকে দেখতেও এসেছিলেন। উনি তাদের জানিয়েছেন যে সকাল থেকে শরীরটা একটু ভালো। প্রধান যাজক বললেন, দেখো ফ্রাঙ্ক, তুমি কয়েকদিন টানা বিশ্রাম নাও। তোমার কাজগুলো আমি আরেকজনকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে খানিকটা আপত্তি করলেও অবশেষে ব্যাপারটা মেনে নিলেন ফাদার। প্রধান যাজকের ইশারায় ফাদারের টেবিলে জমে থাকা কাজের ফাইলগুলো নিজের ব্রিফকেসে তুলে নিলেন একজন বয়োজ্যেষ্ঠ যাজক। তুমি ভবন ছেড়ে বাইরে কোথাও যেও না ফ্রাঙ্ক, আর তোমার যে কাগজগুলো টাইপ করা বাকি আছে সেগুলো আমাদের কেরানি করে দেবে। হাসলেন প্রধান যাজক। বিশ্রাম নাও আর ঈশ্বরের কাছে সাহায্য চাও। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে গেলেন সবাই। তাদের সাথে ভবনের নিচতলা পর্যন্ত এলেন ফাদার ম্যানকুসো। তারপর আবার ফিরে গেলেন নিজের অ্যাপার্টমেন্টে। উনি ঢোকার প্রায় সাথে সাথেই ফোনটা বাজতে শুরু করলো। ফাদারের হাতে সার্জিক্যাল গ্লাভস পরা একটা ড্রয়ারে এগুলো খুঁজে পেয়েছিলেন তিনি। প্রধান যাজক একবার প্রশ্ন করেছিলেন এগুলোর ব্যাপারে। ফাদার উত্তর দিয়েছিলেন, ঠান্ডা লাগছে তো তাই পড়েছি। কথাটা মিথ্যা। হাতের ঘাগুলো তিনি সবাইকে দেখাতে চাচ্ছিলেন না। কি লাভ দেখিয়ে, এরা তো কেউই ডাকতাম না। 5 বার রিং হওয়ার পর ফোনটা ধরলেন ফাদার। হ্যালো, ফাদার ম্যানকুসো বলছি। হ্যালো ফাদার, ওপাশ থেকে পরিষ্কার গলায় জবাব এলো, আমি জর্জ লুটস। জর্জের ফোন। ব্যাপারটা একেবারেই আশা করছিলেন না ফাদার। এতদিন জর্জ আর ওর পরিবারকে নিয়ে কত ভেবেছেন তিনি, কিন্তু একবারও ফোন দেয়নি ছোড়াটা। জর্জ, অবাক কণ্ঠে বলে উঠলেন তিনি, যেন জর্জ ওনার সামনেই দাঁড়িয়ে। ওনার কথাটা কেমন যেন প্রশ্নের মতো শোনালো জর্জের কাছে। হ্যাঁ জর্জ, ক্যাথির স্বামী। ও হাই, কেমন আছো? ফোনটা ধরে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল জর্জ। তারপর রিসিভারে হাত দিয়ে ঢেকে খানিকটা দূরে দাঁড়ানো ক্যাথিকে বলল, আজ ফাদারের হলো কি? উনি তো মনে হয় আমাকে চিনছেনই না। ব্যাপারটা কিন্তু এমন ছিল না। জর্জকে ঠিকমতোই চিনতে পেরেছিলেন ফাদার, কিন্তু লাইনে কোনো প্রকার ঝামেলা ছাড়াই জর্জের সাথে কথা বলতে পারছেন এটা কেন যেন তার বিশ্বাস হচ্ছিল না। জর্জের কথাগুলো কানে চলে গেল ফাদারের। আহা জর্জ, একটু কাশলেন ফাদার, তোমাকে আমি চিনব না কেন? আসলে গত কয়েকদিন অনেক চেষ্টা করেও তোমার সাথে যোগাযোগ করতে পারিনি, আর আজ তুমি নিজেই ফোন দিলে, তাই একটু অবাক হয়েছি আর কি। ও আচ্ছা আচ্ছা, বরফ পড়েছে তো, তাই লাইনে সমস্যা হয় আজকাল। এই বলে থেমে গেল জর্জ। ফাদার ভেবেছিলেন জর্জ আরও কিছু বলবে, কিন্তু আর কিছুই বলল না সে। জর্জ, তুমি আছো? ফিসফিসিয়ে বললেন ফাদার। হ্যাঁ ফাদার, আমি আছি। পাশে দাঁড়িয়ে থাকা ক্যাথির মুখের দিকে তাকালো জর্জ। ক্যাথি আমার পাশে দাঁড়িয়ে আছে। বলছিলাম কি, আপনি আরেকবার আসবেন আমাদের এখানে? বাড়িটাকে মনে হয় আরেকবার শুদ্ধ করা প্রয়োজন। একটু চমকে উঠলেন ফাদার। গতবার ওই বাড়িতে যাওয়ার পর থেকেই ওনার অসুখ আর ভালো হচ্ছে না। গ্লাভস পরা হাতটার দিকে চাইলেন তিনি। আপনি কি আজই আসতে পারবেন ফাদার? বলে উঠল জর্জ। চিন্তায় পড়ে গেলেন ফাদার ম্যানকুসো। তিনি ওই বাড়িতে আর যেতে চান না, কিন্তু সেটা জর্জকে বলাটা কি ঠিক হবে?
জর্জ শোনো। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আমি আজ যেতে পারবো না। বেশ বাজে রকমের একটা ফ্লু বাঁধিয়েছি। শরীরটা ভালো না, আর তাছাড়া ডাক্তারও মানা করে দিয়েছেন এই ঠান্ডাতে বের হতে, বুঝতেই পারছো। আচ্ছা আচ্ছা, ওনাকে কথা শেষ করতে দিলেন না জর্জ। তাহলে কবে আসবেন আপনি? বেজায় বিপদে পড়ে গেলেন ফাদার। জর্জ তো একেবারে মরিয়া হয়ে আছে। কি করে এখন ওকে পাশ কাটাবেন তিনি? আচ্ছা, আবার শুদ্ধিকরণের কি দরকার? একবার তো হলোই। আর তাছাড়া এসব কাজ তো তাড়াহুড়ো করে হয় না, তুমি জানোই। ফাদার, আপনি একেবারেই ভাববেন না, অস্থির কণ্ঠে বলল জর্জ। এক কাজ করুন না, আজকে একটু কষ্ট করে আসুন। আপনার না আমাদের বাড়িতে একদিন রাতের খাবার খাওয়ার কথা ছিল? ক্যাথি আপনার জন্য স্টেক বানাবে। ও স্টেকটা যা বানায় না, একবার খেলে সারা জীবন মনে থাকবে। দরকার হলে রাতেও এখানেই থাকবেন। না না জর্জ, এটা সম্ভব না, আমি অসুস্থ। আরে আসুন, ভালো মদের ব্যবস্থাও আছে। মদ খেয়ে তো আপনি রাতে ফিরতেও পারবেন না, এখানেই থেকে যাবেন। নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছিল না ফাদারের। এভাবে কেউ একজন যাজকের সাথে কথা বলে? জর্জ কবে থেকে এত অভদ্র হলো? শোনো জর্জ, তোমার মতো ছেলে ছোকরা নই আমি, বুঝলে? যে মদের লোভ দেখালেই খেকিয়ে উঠলেন তিনি। ফাদার, আমরা অনেক বিপদে আছি, আপনি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। রাগ পানি হয়ে গেল ফাদারের। কি হয়েছে? তোমরা ঠিক আছো তো? বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে, অপার্থিব সব ঘটনা। আমরা এমন কিছু জিনিস দেখেছি। জর্জের কথা শেষ হওয়ার আগেই লাইনে ঘর ঘর শব্দ শুরু হলো। কি বলছো জর্জ? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। এরপর প্রায় কয়েক মিনিট কেউই কারো কথা শুনতে পেল না। দুজনেই একটানা ঘর ঘর শব্দ শুনতে পাচ্ছিল। বিরক্ত হয়ে একসময় ফোন রেখে দিল জর্জ। ঘরের আশেপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল সে। তারপর ক্যাথিকে বলল, ফোন এমনি এমনি ঝামেলা করছে না, মনে হয় ওই অদ্ভুত ব্যাপারগুলো আবার শুরু হয়েছে। রিসিভার নামিয়ে রাখার সাথে সাথে ফাদার ম্যানকুসোর হাতের যন্ত্রণা খুব বেশি বেড়ে গেল। হে ঈশ্বর, ক্ষমা করে দিন আমায়, আর্তনাদ করে উঠলেন তিনি। জর্জ অন্য কোনো যাজক খুঁজে নিক, কিন্তু আমি ওই বাড়িতে আমি আর কখনো যাব না। 2 থেকে 3 জানুয়ারি। ফাদার ম্যানকুসো যে আসবেন না তা বুঝতে বাকি রইল না জর্জ আর ক্যাথির। এখন কি করবে ওরা? অন্য কোনো যাজককে ডাকবে? ক্যাথি একবার স্থানীয় অ্যামিটেভিল গির্জার যাজকের কথা বলেছিল, কিন্তু জর্জ না করে দিল। খবরের কাগজে লোকটার ব্যাপারে দেখেছিল জর্জ। বেশ বয়স্ক মানুষ তিনি। রনি ডিফিওর স্বীকারোক্তি উনিই নিয়েছিলেন। পরবর্তীতে এক সাংবাদিককে বলেছিলেন, এসব অদৃশ্য কণ্ঠ আর ভূতপ্রেত সবই ফালতু কথা। রনি চিরকালই একটা বদ ছেলে ছিল। এই যাজক ভূতপ্রেতেও বলতে গেলে তেমন বিশ্বাস করেন না। এমন একটা মানুষকে বাড়ি শুদ্ধ করার জন্য ডাকতে গেলে যে জর্জকে অপমানিত হয়ে ফিরতে হবে, সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। আচ্ছা ক্যাথি, কেউ আমাদের ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়াতে চাচ্ছে না তো? হয়তো এখানে ভূতপ্রেত নেই, সবই মানুষের কারসাজি, আস্তে করে বলল জর্জ। দেখো জর্জ, মাথা নাড়ল ক্যাথি। আমাকে অদৃশ্য কেউ জড়িয়ে ধরে, এটা আমার মনের ভুল হতে পারে, কিন্তু ফায়ার প্লেসে আমরা দুজন যে মুখটা দেখেছিলাম, তারপর বরফে ফুটে ওঠা শুয়োরের পায়ের ছাপ, আচ্ছা ধরে নিলাম কোনো মানুষ আমাদের তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এগুলো কীর্তি ঘটানো কি কোনো মানুষের পক্ষে সম্ভব? তুমি যাই বলো না কেন, এই বাড়িতে ভয়ঙ্কর এক অতি প্রাকৃত শক্তি আছে যা আমাদের ক্ষতি করতে চায়। দীর্ঘশ্বাস ফেলল জর্জ। কিন্তু এখন আমরা কি করব? ফাদারও তো আসছেন না। অবশেষে অনেক চিন্তার পর ঘুমাতে চলে গেল তারা। ক্যাথি, হুট করেই উঠে বসল জর্জ। আগামীকাল আমি অ্যামিটেভিল পুলিশ বিভাগের সাথে যোগাযোগ করব। 2 জানুয়ারি রাত 3:15 আবার ঘুম ভেঙে গেল জর্জের। নৌকার ছাউনি দেখতে বের হলো সে। সব ঠিকঠাকই ছিল। হ্যারিও ওর ঘরে অঘরে ঘুমাচ্ছিল। দেখেই বোঝা যাচ্ছে অনেক আগে থেকেই ঘুমিয়ে কুকুরটা।
পরদিন সকালে ভ্যানে করে হ্যারিকে ডিয়ার পার্কের পশু হাসপাতালে নিয়ে গেল জর্জ। এখানকার ডাক্তারদের সাথে বহুদিন থেকেই তার পরিচয়, তাই এখানে আসা। ডাক্তাররা ভালো করে পরীক্ষা করলো হ্যারিকে। অবশেষে কিছুক্ষণ পর তারা জানালো হ্যারি একদম সুস্থ আছে। ওকে কোনো প্রকার বিষ বা নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়নি। ফাঁক দিয়ে জর্জের পকেট থেকে বেরিয়ে গেল $35। ডাক্তার এটাও বললেন যে হুট করেই নতুন পরিবেশ আর বেশি খাওয়ার কারণে কুকুরটা অলস হয়ে গেছে। 2 তারিখ সকালবেলা ফাদার ম্যানকুসো আবার নতুন করে অ্যামিটেভিলের বাড়িটার শুদ্ধিকরণ আচার পালন করলেন। তবে তিনি কিন্তু জর্জদের বাড়িতে যাননি, বরং লং আইল্যান্ড রেক্টরির ভেতরের গির্জাতেই সব করলেন। এই ধরনের শুদ্ধিকরণ সাধারণত খুব বিপদে না পড়লে করতে চান না যাজকেরা, তবে খুব শক্তিশালী প্রেত শক্তির খপ্পরে পড়লে এটা না করেও উপায় থাকে না। ফাদার ম্যানকুসোর ধারণা জর্জদের বাড়ির প্রেত শক্তিটা অসম্ভব ক্ষমতাবান, ওটার এলাকায় গেলেই তার বিপদ হবে। বেদির সামনে হাঁটু গেড়ে বসে নিজের হাতের গ্লাভস খুলে ফেললেন ফাদার। তারপর বাইবেল থেকে পড়তে লাগলেন, আমি মানুষের রক্ষাকর্তা। প্রভু কহেন, মানুষ যে বিপদেই পড়ুক না কেন তারা আমাকে স্মরণ করুক। তাদের প্রার্থনার উত্তর দেওয়ার জন্য সর্বদা আমি বিরাজমান। বুকে ক্রুশ এঁকে কয়েক পাতা উল্টে আবার পড়তে লাগলেন তিনি। প্রভু, হে পরম পিতা, আপনি আমাদের সব। আমাদের বিপদে পথ দেখান, অসুস্থকে সুস্থ করেন, বিপদগ্রস্তকে উদ্ধার করুন, আমাদের দুঃখ দূর করুন, করুণা করুন হে প্রভু। মুখ তুলে যিশুর ক্রুশবিদ্ধ মূর্তির দিকে চাইলেন ফাদার। হে পরম পিতা, আমাদের যে শাস্তি প্রাপ্য তা আপনিই আমাদের দেন, আবার আপনিই আমাদের বিপদ থেকে উদ্ধার করেন। প্রভু যিশুর মাধ্যমে আমরা আপনার কাছেই প্রার্থনা করি, শুধু আপনিই পারেন আমাদের উদ্ধার করতে। বাইবেল বন্ধ করলেন তিনি, কিন্তু যিশুর মূর্তি থেকে চোখ সরালেন না। হে প্রভু, লুৎসদের বাঁচান, ওরা আপনারই সন্তান। হে প্রভু, অবিশ্বাসীরা যেভাবে আপনার পুত্রকে হত্যা করেছিল ঠিক সেভাবেই আজ এক ভয়ঙ্কর শক্তি কষ্ট দিচ্ছে লুৎসদের। লুৎসরা কোনো পাপ করে থাকলে তার যথেষ্ট শাস্তি ওরা ভোগ করেছে। হে প্রভু, এবার ওদের মুক্তি দিন। হে পরম পিতা, আমার আহ্বান শুনুন। প্রভু যিশুর মাধ্যমে আপনার কাছে এই আমার প্রার্থনা, আমেন। কাজ শেষ করে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে এলেন ফাদার, কিন্তু তালা খুলতেই মানুষের মলের একটা তীব্র গন্ধ এসে আঘাত করলো ওনার নাকে। পুরো অ্যাপার্টমেন্টে এই গন্ধ রীতিমতো বেড়েই চলেছে। বমি এসে গেল ফাদারের। তাড়াতাড়ি সব জানালা খুলে দিলেন তিনি। ঠান্ডা বাতাসে ভরে গেল অ্যাপার্টমেন্ট। কয়েক মুহূর্তের জন্য যেন কমজোর হলো সেই গন্ধ, তারপরেই আবার হুট করে বেড়ে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ফাদারের। বাথরুমে কোনো সমস্যা হলো নাকি তাড়াতাড়ি সেখানে ছুটে গেলেন তিনি, কিন্তু না, সবই ঠিক আছে। আবার বমি এলো তার। রেক্টরির সামনে উঠানে একটা ট্যাঙ্কের মতো আছে, ওটা মলধার হিসেবে ব্যবহৃত হয়। আবার পিছন দিকে কতগুলো পুরনো কুয়াও আছে। এই দুই জায়গার কোনো এক জায়গা দিয়ে গন্ধ আসছে না তো? রেক্টরির কলের মিস্ত্রিকে ডেকে পাঠালেন ফাদার। তারপর দুজন মিলে কুয়োগুলো দেখতে গেলেন। না, ওখানে কোনো প্রাণীর মৃতদেহ পড়ে নেই। মলধারটাও ঠিক আছে, ওটার পাইপে কোনো ছিদ্র নেই। রীতিমতো ভয় পেয়ে গেলেন ফাদার। হয়তো এতক্ষণে গন্ধটা পুরো রেক্টরিতে ছড়িয়ে পড়েছে। একটু দূরেই কলেজ ভবন, ওখানে ছাত্ররা পড়ছে, ওদিকেও গন্ধ যাবে নিশ্চিত। সব যাজকেরা ইতিমধ্যেই হয়তো নিজেদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়েছেন। প্রধান যাজক এখন কি করে সামলাবেন সব? এক কাজ করা যায়, সবগুলো অ্যাপার্টমেন্টে ধূপ জ্বালিয়ে দিলে কেমন হয়? তাতে হয়তো ওই গন্ধ আর নাকে লাগবে না। তখনও ফাদার ম্যানকুসো আসল ব্যাপারটাই বুঝতে পারেননি, যে গন্ধের আসল উৎস আসলে ওনার অ্যাপার্টমেন্ট। তাড়াতাড়ি করে অ্যাপার্টমেন্টে কয়েকটা ধূপ জ্বালিয়ে কলেজ ভবনের দিকে ছুটলেন তিনি। কিন্তু ওখানে কোনো গন্ধ নেই, আর কোথাওই কোনো গন্ধ নেই। ওনার বুঝতে বাকি রইল না যে লুৎসদের বাড়িটার জন্য সকালে বিশেষ আচার পালন করার ফলেই এমনটা হয়েছে।
ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটাতে প্রথম যেদিন তিনি গেছিলেন, সেদিনই একটা বিকৃত কণ্ঠস্বর ওনাকে বলেছিল, বেরিয়ে যাও। ওই ভয়ঙ্কর শক্তি এখন রেক্টরিতে এসে তাকে জ্বালাতন করছে। এত ক্ষমতা এই শক্তির, এমন পবিত্র জায়গাতেও ঢুকতে পারে। চুপচাপ ভবনে ফিরলেন ফাদার। তারপর উপরে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন বারান্দায়। কোথাও কোনো গন্ধ নেই, শুধু ওনার অ্যাপার্টমেন্টই ভরে আছে ওই উদ্ভট গন্ধে। উঠানের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে নিজের ছাত্র জীবনের একটা স্মৃতি মনে পড়ে গেল তার। প্রেততত্ত্ব ক্লাসে একবার একজন বেশ অভিজ্ঞ যাজক বলেছিলেন, শয়তানের উপস্থিতির একটা বড় সংকেত হলো মানুষের মলের গন্ধ। বিকালবেলা অ্যামিটেভিল পুলিশ বিভাগের ডিটেকটিভ সার্জেন্ট চার্লি লু জাম্মাতারো এলো জর্জদের বাড়িতে। জর্জের সাথে ভাঙা গ্যারেজের দরজাটা দেখল সে। বরফের উপর শুয়োরের পায়ের ছাপগুলোও তখনও স্পষ্ট আছে। তারপর ভেতরে ঢুকলো ওরা। ক্যাথি আর বাচ্চাদের সাথে সার্জেন্টকে পরিচয় করিয়ে দিল জর্জ। ক্যাথি ওই অদৃশ্য আলিঙ্গনের কথা খুলে বলল সার্জেন্টকে। তারপর বসার ঘরে নিয়ে ফায়ার প্লেসটা দেখালো, বলল ওখানে দেখা দানবটার কথা। খানিকটা বিরক্ত হলো সার্জেন্ট। মনে হচ্ছিল কথাগুলো বিশ্বাস করেনি সে। অবশেষে তাকে বেসমেন্টের সেই গোপন ঘরে নিয়ে গেল জর্জ আর ক্যাথি। দেখুন সার্জেন্ট, বলে উঠল জর্জ, আমি নিজের চোখে রনি ডিফিওর ছায়ামূর্তিকে এই ঘরের দরজার আড়ালে মিলিয়ে যেতে দেখেছি। রনি তো জীবিত, না মরেই ভূত হয়ে গেল, হাসল সার্জেন্ট। আমার মনে হয় এই ঘরটা সেই বানিয়েছে। স্থানীয় বারটেন্ডারও বলে এই ঘরটা নিয়ে অদ্ভুত সব স্বপ্ন দেখেছে সে। এই ঘরে হয়তো কোনো অশুভ কাজ করত খুনিটা। কি প্রমাণ আছে আপনাদের কাছে যে রনিই ঘরটা বানিয়েছিল? কারো স্বপ্নের কথা কিন্তু প্রমাণ হিসেবে আদালতে পেশ করা যায় না। চুপ করে রইল জর্জ আর ক্যাথি। দেখুন, আপনাদের সব কথাই শুনলাম, হাসল সার্জেন্ট। আপনারা যা দেখেছেন, যা শুনেছেন, সেই সব কথা আমি উড়িয়ে দিচ্ছি না। তবে এসব ক্ষেত্রে পুলিশের কি করার আছে? আপনারা কোনো যাজকের সাথে যোগাযোগ করুন। আমেরিকার আইন এসব ভূত প্রেতে বিশ্বাস করে না, তাই এসব দেখাও পুলিশের কাজ না। তবে হ্যাঁ, ভাঙা গ্যারেজের দরজাটা নিয়ে আমি তদন্ত করে দেখব। ওটা কোনো বদলোকের কাজ হতে পারে। লুজদের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে চড়ে বসলো জাম্মাতারো। এসব কেসে পুলিশ কী বা করতে পারে? তবে লুজদের জন্য খারাপ লাগছে ওর। ওদের গ্যারেজের ভাঙা দরজাটার ব্যাপারে তদন্ত করার জন্য একজন কনস্টেবলকে বলে দেবে। আপাতত এই, কিন্তু একটা ব্যাপার সে ওদের বলেনি। লুজ দম্পতি এমনিতেই ভয়ে আছে, ওরা আরও বেশি ভয় পাক তা চায়নি সার্জেন্ট। ব্যাপারটা হলো, বাড়িটাতে ঢোকার পর থেকেই ওর মনে হয়েছে কেউ যেন ওর দিকে তাকিয়ে আছে। কেমন একটা অদ্ভুত পরিবেশ, পুরোটা সময় গা ছমছম করছিল ওর। ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটাতে আর কখনোই যাওয়ার ইচ্ছা নেই ওর। ওদিকে সন্ধ্যা নামার পরেও ফাদার ম্যানকুসোর অ্যাপার্টমেন্টের গন্ধটা যায়নি। ধূপের গন্ধের সাথে মিশে আরও উদ্ভট এক রূপ ধারণ করেছে। ধোঁয়ায় ভরে আছে ঘরগুলো। রীতিমতো চোখ জ্বলছে ফাদারের। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বাইরে থেকেও লোকেরা এসে অবাক হয়ে যাচ্ছে। এক তরুণ যাজক তো প্রায় বমিই করে ফেলেছিল। কোনটা ধূপের গন্ধ আর কোনটা বাজে গন্ধ সেটাই এখন আর বোঝা যাচ্ছে না। জানালাগুলো এখনও খোলা রেখেছেন ফাদার। ঠান্ডা বাতাসও কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ধোঁয়া আর গন্ধটাকে বাইরে নিয়ে যাওয়ার বদলে আরও বেশি করে ভেতরে ঠেলে দিচ্ছে। কিছুতেই কাজ হচ্ছে না। একবার ফাদার ভাবলেন যে প্রধান যাজককে সব কিছু খুলে বলবেন, কিন্তু তখন ঝামেলা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো সেই অপার্থিব শক্তি আরও রেগে যাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই ফাদারের। সার্জেন্ট জাম্মাতারো চলে যাওয়ার পরই জর্জ খেয়াল করলো যে নৌকা রাখার ছাউনির কম্প্রেসারটা কাজ করছে না। চিন্তায় পড়ে গেল জর্জ। সম্ভবত অতিরিক্ত চাপের কারণে সার্কিটে ঝামেলা হয়ে ফিউজ চলে গেছে। বেসমেন্টের দিকে রওনা দিল সে।
ফিউজ বাক্সটা পরীক্ষা করতে হবে। বেসমেন্টের সেই দেওয়াল আলমারিটার পাশেই ফিউজ বক্স। ওপর থেকে কতগুলো ভালো ফিউজ নিয়ে গেছিল সে। পুড়ে যাওয়া ফিউজটা বের করে সেটা পাল্টে দিল জর্জ। তারপরেই কম্প্রেসর চালু হওয়ার শব্দ শুনতে পেল। কিছুক্ষণ অপেক্ষা করল জর্জ। দেখতে হবে আবার ওভারলোড হয় নাকি। না, হলো না। খুশি মনে সিঁড়ির দিকে এগিয়ে গেল। অর্ধেকটা উঠতেই অদ্ভুত একটা গন্ধ এসে লাগলো জর্জের নাকে। ওটা তেলের গন্ধ তো নয়। জর্জের হাতে টর্চ ছিল, কিন্তু ওটা চালু করার দরকার নেই, কারণ বেসমেন্টের আলো তখনও জ্বলছে। সিঁড়ি থেকে পুরো বেসমেন্টটাই দেখা যাচ্ছিল। ভালো করে খেয়াল করলো জর্জ। গন্ধটা বেসমেন্টের উত্তর পূর্ব দিকে থেকে আসছে, মানে প্লাইউডের ওই তাকটার দিক থেকে। ওখানেই তো সেই গোপন ঘর। আবার নিচে নেমে এসে তাকগুলোর সামনে দাঁড়ালো জর্জ। গন্ধটা আরও বেড়ে গেল। নাক চেপে ধরে গোপন দরজাটায় ধাক্কা দিল জর্জ। তারপর টর্চ মেরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো লাল ঘরটা। আরে, এ যে মানুষের মলের গন্ধ। কুয়াশার মতো ধোঁয়া উঠছে ছাদের কাছে। দম আটকে আসছে জর্জের। বমি পাচ্ছে রীতিমতো। কোনো মতে দরজা লাগিয়ে দিয়ে বাইরে এসেই বমি করে ফেলল সে। নষ্ট হয়ে গেল মেঝে আর ওর পরনের কাপড়। কয়েক বছর ধরেই ফাদার ম্যানকুসোর সাথে লং আইল্যান্ড সেক্রেড হার্ট রেক্টরির প্রধান যাজকের বেশ ভালো বন্ধুত্ব। ম্যানকুসো রেক্টরিতে আসার পর থেকেই সম্পর্কটা হয়েছে। দুজনের সারাদিন নানান কাজে ব্যস্ত থাকলেও সন্ধ্যাবেলা একটু আধটু আড্ডা না দিলে আর হতো না। কি ভাবছেন, কাছাকাছি বয়স? আরে ধুর, প্রধান যাজকের বয়স প্রায় 65, সেখানে ফাদার ম্যানকুসোর 42। প্রায় 20 বছরের ব্যবধান হলেও উনাদের চিন্তাধারা বেশ মেলে। কিন্তু 3 জানুয়ারি রাতে হুট করেই ব্যাপারটা একটা ধাক্কা খেল। অ্যাপার্টমেন্টের গন্ধের কারণে মানসিক অবস্থা ভালো ছিল না ফাদার ম্যানকুসোর। তাই ঝোঁকের বশে তিনি প্রধান যাজকের সাথে এমন ব্যবহার করে বসলেন যে তাদের বন্ধুত্ব চিরকালের জন্য নষ্ট হয়ে গেল। ঘটনাটা শুরু হলো প্রধান যাজকের অফিসেই। ম্যানকুসোর কিছু প্রয়োজনীয় রিপোর্ট টাইপ করা হয়ে গেছিল, তাই অফিসে এসে সেগুলো নিয়ে যাওয়ার জন্য তাকে ফোন করেছিলেন প্রধান যাজক। কাগজগুলো নিতে গিয়ে ম্যানকুসো দেখলেন অফিস ফাঁকা। ওগুলো তুলে নিয়ে তিনি চলে আসবেন এমন সময় আরও 3 জন বয়স্ক যাজককে নিয়ে ঘরে ঢুকলেন প্রধান যাজক। ওদিকে গন্ধের কারণে ঠিকমতো খাবারও খেতে পারছিলেন না ম্যানকুসো। রাতের খাবারও গলা দিয়ে নামেনি। তাছাড়া ওনার পোশাকেও গন্ধটা লেগেছিল। হুট করেই 4 জন যাজককে একসাথে দেখে মেজাজটা গরম হয়ে গেল তার। আর চোখে প্রধান যাজকের দিকে চেয়ে বেশ জোরেই উনি বলে উঠলেন, শুধু আমার ঘরেই গন্ধ? না জানি কি অপরাধ করেছিলাম যে এমন শাস্তি আমায় দেওয়া হলো আপনাদের তরফ থেকে? রীতিমতো অবাক হয়ে গেলেন প্রধান যাজক। ফাদার ম্যানকুসো কখনো এভাবে কথা বলতে পারেন তা উনি ভাবতেও পারেননি। দেখো বন্ধু, কোনো মতে হাসলেন তিনি, তোমার ঘরের গন্ধের কথা কলের মিস্ত্রির কাছে শুনেছি। ব্যাপারটা দুঃখজনক, কিন্তু কেন যে এমন হলো তা আমার জানা নেই। বিশ্বাস করো, আমরা কেউই কিছু জানি না। হুঁ, তাই না? আর কত ঢং করবেন? হাত দিয়ে বাতাসে ঝটকা মারলেন ম্যানকুসো। অন্য যাজকেরাও হতবাক। ম্যানকুসোর মতো এত ভদ্র একটা মানুষ কি করে প্রধান যাজকের সাথে এভাবে কথা বলে? রাগে লাল হয়ে গেছে ম্যানকুসোর মুখটা। আপনি মুখে মিষ্টি মিষ্টি কথা বলেন? ও, শুধু আপনি না, বাকি সবাই এমন। আমার সাথে ফাজলামো করছেন সবাই মিলে, তাই না? হলো কি এর? অন্য যাজকদের দিকে তাকালেন প্রধান যাজক, কিন্তু তারা সবাই ওনার চোখে চোখ মেলাতে ভয় পাচ্ছে। আসলে এমন বিব্রতকর পরিস্থিতিতে কে পড়তে চায়? অবশেষে প্রধান যাজক আবার ম্যানকুসোর দিকে ঘুরলেন। শোনো, মনে হয় গন্ধের কারণে তুমি রেগে আছো। যাই হোক বন্ধু, এসব নিয়ে কথা বলার সময় এখন না। পরে কখনো অন্য কোনো জায়গায় কথা হবে, ঠিক আছে? এই বলে উঠে দাঁড়ালেন তিনি। আরে আরে, আপনি সম্মানী মানুষ, যাবেন কেন? আমি যাচ্ছি। এই বলে দরজার দিকে হাঁটা দিলেন ফাদার ম্যানকুসো। শেষবারের মতো জ্বলন্ত দৃষ্টিতে একবার তাকালেন প্রধান যাজকের দিকে। ওই সময়ে যেন অপার্থিব কিছু ভর করেছিলেন তার উপর।
এভাবে কখনোই কারো সাথে কথা বলেননি তিনি। পরবর্তীতে ফাদার ম্যানকুসো আমাদের বলেছেন, আসলে ওই সময় আমি নিজের নিয়ন্ত্রণে ছিলাম না। যে শক্তি আমার অ্যাপার্টমেন্টকে দূষিত করেছিল তা আমার আত্মাকেও দূষিত করে ফেলেছিল। বেসমেন্টে সেই ঘটনার পর বেশ অনেকটা সময় নিয়ে বমি পরিষ্কার করে জর্জ। তারপর উপরে এসে নিজেও গোসল করে নেয়। রাত এখন 11টার মতো বাজে। রান্নাঘরে ক্যাথির সাথে বসে কফি খাচ্ছে সে। দুজনের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। হচ্ছেটা কি এই বাড়িতে? যে কোনো ঘরে যে কোনো সময়ে অনেক কিছুই হতে পারে। এখন তো রান্নাঘরটা শুধু নিরাপদ মনে হচ্ছে ওদের। ঘুমাতে যেতেও ভয় পাচ্ছে দুজন। ক্যাথি, বলে উঠল জর্জ, এখানে তো বেশ ঠান্ডা, চলো বসার ঘরে গিয়ে ফায়ারপ্লেসের কাছে বসি। উঠে দাঁড়ালো সে, কিন্তু ক্যাথি বসেই রইল। আমরা কি করব জর্জ? কাঁদো কাঁদো স্বরে বলল ক্যাথি। দিনের পর দিন অবস্থা আরো খারাপ হচ্ছে। আমার শুধু ভয় লাগছে, বাচ্চাদের কিছু হবে না তো? মাথা তুলে ছাদের দিকে চাইল ক্যাথি। ঈশ্বর জানেন কার নজর লেগে গেছে আমাদের পরিবারের ওপর, আর কত ভয়ঙ্কর ঘটনা যে ঘটবে। শোনো ক্যাথি, ওর কাঁধে হাত দিল জর্জ। আমি ঠিক করেছি বেসমেন্টে একটা ফ্যান লাগাবো, যাতে করে উদ্ভট গন্ধ এলে ওটা ছেড়ে দেওয়া যায়। আর তাছাড়া কদিনের মধ্যেই মিস্ত্রি ডেকে ওই ঘরটার গোপন দরজার উপরে একটা দেওয়াল তুলে দেব। ওই ঘরটা অশুভ। ততদিন পর্যন্ত তুমি বাচ্চাদের কখনো বেসমেন্টে যেতে দিও না। আমার কেন যেন মনে হয় সব সমস্যার মূলে ওই ঘরটা। ক্যাথিকে টেনে তুলল সে। তাছাড়া আমার অফিসে এরিক বলে একটা লোক আছে। ও একবার বলেছিল ওর প্রেমিকা নাকি এসব ভুতুরে বাড়ি নিয়ে কাজ করে। ভূতের বাড়ি? তাহলে মেনেই নিলে আমাদের বাড়িটা ভূতের বাড়ি? কিন্তু কার আত্মা আমাদের এভাবে জ্বালাচ্ছে? জর্জের পিছে পিছে বসার ঘরের দিকে চলল সে। হুট করে থমকে দাঁড়ালো। আচ্ছা জর্জ, তোমার কি মনে হয় আমরা যে ধ্যান করি এর সাথে এই ঘটনাগুলোর সম্পর্ক আছে? অনেকেই তো বলে বেশি ধ্যান করলে ভূত চলে আসে। না, মাথা নাড়ল জর্জ। যারা এসব বলে ওরা জীবনেও ধ্যান করেনি। কাউকে না কাউকে তো ডাকতেই হতো এই বাড়িতে, তাই না? ফাদার ম্যানকুসো তো আর এলেন না। হয়তো এই মেয়েটা আমাদের সাহায্য করতে পারবে। কথাটা শেষ করতে পারল না জর্জ। তার আগেই চিৎকার করে উঠল ক্যাথি। সিরামিকের সিংহমূর্তিটাকে জর্জ নিজের হাতে সেলাই ঘরে রেখে এসেছিল, কিন্তু ওটা এখন ক্যাথির চেয়ারের পাশের টেবিলে বসে আছে, যেন দাঁত বের করে ভেঙচি কাটছে ওদের দুজনকে। আমাদের আজকের এই গল্পের পরবর্তী অংশ আগামী 3 দিন পর আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে। আজকের মতো এই পর্যন্তই। এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলটিতে এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।